ওয়েলকাম টু হিরামন একাডেমি। বন্ধুরা, তোমরা যারা 2022 সালে নার্সিং পড়তে চাইছো, তোমাদের প্রত্যেককে ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের কিন্তু একটি এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এইখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে 2020 সাল অবধি এইখানে ভর্তির যে এএনএম জিএনএম নার্সিং রয়েছে, সেখানে ভর্তির সিস্টেম সম্পূর্ণ অন্যরকম ছিল। 2020 সাল অবধি কেমন ছিল? উচ্চ মাধ্যমিকে তোমাদের যে পার্সেন্টেজ রয়েছে তার উপর ভিত্তি করে ভর্তি হতো। ঠিক আছে, অনেক বেশি কাট অফ যেত, সেক্ষেত্রে তোমাদের অনেক ভালো মার্কস পেলে তারপরে তুমি চান্স পাওয়ার একটা সুযোগ পেতে। ঠিক আছে, কিন্তু 2021 সাল থেকে সেটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যদিও 2020 সালের অবধি প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু কাট অফ অনেক হাই যাওয়ার কারণে খুব ভালো মার্কস পেতে হতো। 2021 সাল থেকে সেই সিস্টেমটি পরিবর্তন হয়ে প্রত্যেকের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। কেমন? যে তুমি স্টুডেন্ট যেমনই হও না কেন, তোমাদের একটা মিনিমাম 40% বা 45% নাম্বার হলেই তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে ভালো এক্সাম দিয়ে তুমিও নার্সিং এ চান্স পেতে পারো, নার্সিং পড়তে পারো এবং এই লাইনে এসে সুন্দর একটি ক্যারিয়ার গড়ে তুলতে পারো। সেক্ষেত্রে আমাদের যে 2022 সালের যে এন্ট্রান্স এক্সাম হতে চলেছে, তার যে ফর্ম ফিল আপ কবে হতে চলেছে সমস্ত কিছু আজ আমি তোমাদের বলবো, এবং কি কি ভুল সাধারণত স্টুডেন্ট বা ভাই বোনেরা যারা রয়েছে যে ভুলগুলো করে থাকো এবং যে ভুল করার জন্য তোমাদের অনেক সুন্দর এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরেও কিন্তু তোমরা ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কোনো নার্সিং কলেজে ভর্তি হতে পারো না। ডকুমেন্ট সম্পর্কিত সমস্যা, ফর্ম ফিল আপে ভুল সম্পর্কিত সমস্যা, বা অনেকে গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা, সে এএনএম করতে পারছে, জিএনএম করতে পারছে, কিন্তু তুমি মিউনিসিপ্যাল এরিয়ার বাসিন্দা হয়েও ভুল করে তুমি ফর্ম ফিল আপের সময় পঞ্চায়েত সিলেক্ট করেছিলে। সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো ফেস করো, সেই সমস্যাগুলোর কথাই আমি আজ বলার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, প্রথমেই আমাদের ফর্ম ফিল আপ ডেট, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে অর্থাৎ WBJEE.NIC.in, এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমাদের এই যে এএনএম জিএনএম ট্যাবটি রয়েছে, এখানে ক্লিক করলে দেখো তোমরা মাউসের কার্সর দেখতে পাচ্ছ, কার্সর দেখো, এইখানে ক্লিক করলে কিন্তু তোমাদের পরবর্তী এই পেজে নিয়ে চলে আসবে। এই পেজে নিয়ে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এই যে লেফট সাইডে অনেকগুলো কলাম রয়েছে, সেই কলামে যে টাইম টেবিল এএনএম জিএনএম 2022 এক্সাম, ঠিক আছে, এর একটা টাইম টেবিল কিন্তু ওরা দিয়ে দিয়েছে। তো দেখো, এখানে ক্লিক করে তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হবে। সেই পিডিএফে কি কি দেওয়া আছে চলো আমরা দেখে নিই। দেখো, পিডিএফে কি দেওয়া রয়েছে? আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ, অর্থাৎ যেহেতু অ্যাপ্লিকেশন সিস্টেমটা কমপ্লিটলি অনলাইন প্রক্রিয়াতে হবে, এই যে তোমাদের এএনএম জিএনএম ট্যাব রয়েছে, এখানে কিন্তু একটা অ্যাপ্লাই ফর এএনএম জিএনএম 2022 এখানে একটা ট্যাব চলে আসবে। ঠিক আছে, তো যেমন দেখো এখানে তোমাদের জেনপাস ইউজি যে ফর্ম ফিল আপ চলছে, এখানে যে যেমনটি ট্যাব রয়েছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো অ্যাপ্লাই ফর জেনপাস ইউজি 2022 লাস্ট ডেট, এরকম একটি ট্যাব কিন্তু এখানেও চালু হয়ে যাবে বা অন করে দেওয়া হবে। সেখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখি, চলো আমরা দেখি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 11/1/2022, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে দেখো, অনেক সময় কি করি আমরা, অনলাইন অ্যাপ্লাই করি আগে, কিন্তু পেমেন্টটা পরে করি। যারা নিজেরা বিশেষ করে বাড়ি থেকে বা ফোন থেকে বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আমরা ফর্ম ফিল আপ করি, তারা সাইবার ক্যাফেতে গেলে কিন্তু ফর্ম ফিল আপের সঙ্গে ফিসটাও পে করে দেওয়া হয় বা দিয়ে দেয় সকলেই, এটাই হচ্ছে বিষয়। সেক্ষেত্রে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এবং যে ফিস পেমেন্ট, সেটি কিন্তু অবশ্যই 28/1/2022 অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 6টা অবধি করতে পারবে। যদিও অনেক সময় দেখা যায় যে এই অ্যাপ্লিকেশন ডেটটি কিন্তু এক্সটেন্ড করা হয়, ঠিক আছে, কিন্তু তোমাদের এর মধ্যেই ফর্ম ফিল আপ করে নেওয়া উচিত। ঠিক আছে, কেননা লাস্টের দিকে কি প্রবলেম হয়, সার্ভার প্রবলেম রয়েছে, অ্যাপ্লিকেশন নিচ্ছে না, পেমেন্টের প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু সমস্যাগুলো ফেস করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তাহলে 11 তারিখ থেকে 28 তারিখ অবধি চলবে। ঠিক আছে, এইবার দেখো, তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করো তখন কিন্তু নানা রকম ভুল করে থাকো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমার অনেক ভাই বোন কি করেছে, আমি এরকম প্রচুর জনকে দেখেছি, প্রত্যেকে আমার কাছে ফোন করেছে, দেখো ফর্ম ফিল আপের সময় ভুল করে। কিরকম ভুল করে দেখো, আমাদের বিষয়টা জানতে হবে। এএনএম কোর্সটা কারা করতে পারবে? এএনএম কোর্সটা কিন্তু যারা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা তারাই করতে পারবে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা তারা কিন্তু এএনএম এবং জিএনএম দুটি কোর্সের ক্ষেত্রেই তারা এলিজেবল। ঠিক আছে, কিন্তু যারা মিউনিসিপ্যাল এরিয়ার বাসিন্দা রয়েছে, যে কোনো মিউনিসিপ্যালিটি হতে পারে, সেটা কলকাতা মিউনিসিপ্যালিটি বা তোমাদের হাবড়া বলো, অশোকনগর, কল্যাণগড় বলো, তোমাদের যে মিউনিসিপ্যালিটি হোক না কেন, তোমরা কিন্তু শুধুমাত্র জিএনএম করতে পারবে, এএনএম তোমরা করতে পারবে না।
ঠিক আছে। এই ক্ষেত্রে কি সমস্যা হয়, অনেক মিউনিসিপ্যালিটি এরিয়ার যারা বাসিন্দা আমার ভাই বোনেরা রয়েছে, সেক্ষেত্রে তারা ভুল করে পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করে ফেলে, যার কারণে কিন্তু তাদের এএনএম এবং জিএনএম দুটি র্যাঙ্কে চলে আসে। তার কারণে দেখা গেল পরবর্তীতে তোমাদের এএনএম তুমি চান্স পেলে, ঠিক আছে, এএনএম এ চান্স পেলে কিন্তু তুমি ভর্তি হতে গেলে তুমি কি ভর্তি হতে পারলে না, কেননা এএনএম শুধুমাত্র তোমার গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হতে হবে, এবং তার জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে পঞ্চায়েত থেকে তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হয়। গত যে তুমি 5 বছর ধরে গ্রাম পঞ্চায়েতে বসবাস করছো তার একটা প্রুফ কিন্তু নিয়ে যেতে হয়, তারপরে তুমি কিন্তু ভর্তি হতে পারো। ঠিক আছে, আরেকটি বিষয় এখানে বলে দিই, জিএনএম যে কোর্সটি রয়েছে তারা কিন্তু ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল প্রত্যেককেই করতে পারে। ঠিক আছে, কিন্তু এএনএমটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এরিয়ার মেয়েরাই কিন্তু এএনএমটা কোর্স করতে পারে। এএনএম যে কোর্সটি রয়েছে, এএনএম কোর্সটি 2 বছরের, আর জিএনএম কোর্সটি কিন্তু 3 বছরের। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। দেখো এবার তোমাদের আমি কি কি বিষয়গুলো বলছি, তাহলে এখানে তোমাদের বলে দিলাম, আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। আর দেখো অনলাইনে পেমেন্ট করার সময় বা পেমেন্ট যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখন তোমার আরো বেশ কয়েকটি ভুল করে থাকো। যেমন অনেকেই আমাদের যারা জানো তো ওবিসি এসসি এসটি তোমাদের বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, ওবিসির মধ্যে ভাগ রয়েছে, ওবিসি এ ওবিসি বি রয়েছে, কিন্তু আরেকটিও কিন্তু বিশেষ একটি ক্ষেত্র রয়েছে, যারা জেনারেল রয়েছে এই সমস্যাটা অনেকে ফেস করো, যে জানো তো যে যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু অনেক বেশি ভালো মার্কস পেতে হয়, তা নাহলে কিন্তু তাদের কাট অফটা তারা চান্স পায় না, জেনারেলে কিন্তু অনেক বেশি কাট অফ যায়। ঠিক আছে, সেক্ষেত্রে যারা কারো যদি মানে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম মার্কস পেয়েও সেখানে চান্স পেতে পারে। আর এখানে এমন একটি ব্যাপার, কম্পিটিশন এতটা হাই যে এখানে তোমাকে কমপ্লিটলি, ঠিক আছে, কমপ্লিটলি মাত্র 0.25 বা 0.5 জন্য তুমি কয়েক হাজার স্টুডেন্টের পিছনে পড়ে যেতে পারো। আর সেখানে বুঝতে পারছো যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমার কতটা ফায়দা হতে পারে, ঠিক আছে, বা সুযোগ সুবিধা পেতে পারো। এটা আমাদের ভারত সরকারের নিয়ম রয়েছে। সেক্ষেত্রে দেখো আমাদের সংবিধান প্রদত্ত এই অধিকারটা রয়েছে, আমাদের পিছিয়ে পড়া যে ভাই বোনেরা রয়েছে বা আমাদের শিডিউল কাস্ট রয়েছে বা যে শিডিউল ট্রাইব রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আসলে এই সুযোগটা তারা পায়, এটা স্বাভাবিক। এটা আসলে আমাদের ওই মানসিকতা নিয়ে চললে হবে না যে এত ডিফারেন্স কেন। ঠিক আছে, দেখো যারা ডিফারেন্স মনে করছো তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন নামে নতুন একটি কিন্তু সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা জেনারেল রয়েছে। জেনারেলদের মধ্যে যারা জেনারেল মানে দরিদ্র রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন একটা সার্টিফিকেট দেওয়া যায়। আমি এইবার দেখেছি যারা এসসি বা এসটি বা ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট রয়েছে তার থেকেও অনেক বেশি র্যাঙ্ক করে শুধুমাত্র ইডব্লিউএস র্যাঙ্ক আসার কারণে অনেক বেশি র্যাঙ্ক, ঠিক আছে, ইডব্লিউএস এর জেনারেল যে তোমার র্যাঙ্ক রয়েছে অনেক বেশি, কিন্তু ইডব্লিউএস র্যাঙ্ক যা রয়েছে সেটা থাকার কারণে কিন্তু সে এন্ট্রান্স এক্সামে অনেক মোটামুটি র্যাঙ্ক করার পরেও কিন্তু সে সরকারি কলেজে খুব ভালো কলেজে চান্স পেয়েছে, আরজি কর, কলকাতা মেডিকেল, এনআরএস এরকম কলেজে চান্স পেয়েছে। বুঝতে পারছো তাহলে ইডব্লিউএস একটা কত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেককেই বলবো, দেখো যাদের সামর্থ্য রয়েছে, জানো তো ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 ইয়ার থাকে, তোমাদের প্রতি বছর এটা রিনিউ করাতে হয়, এসডি অফিস থেকে এটা ইস্যু করে। সেক্ষেত্রে তোমাদের বলবো যখন তুমি অ্যাপ্লিকেশন করছো, ঠিক আছে, করার পর মোটামুটি করার পর তুমি কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটা করে নাও, তাহলে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে বা জেনারেলের মধ্যে যারা দরিদ্র রয়েছে বা একটু ইকোনমিক্যালি উইক রয়েছে তাদের কিন্তু কিন্তু অনেক 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 বেশি ফায়দা হবে। দেখবে তোমাদের এসসি এসটি বা অন্য যে র্যাঙ্ক রয়েছে তার থেকে বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও তুমি কিন্তু চান্স পেতে পারো। এইবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বুঝতে পারছো, আমি এমনও দেখেছি তার জেনারেল র্যাঙ্ক 22,000, ঠিক আছে, জেনারেল র্যাঙ্ক 22,000, কিন্তু ইডব্লিউএস র্যাঙ্ক 15,000-এর কাছাকাছি, ঠিক আছে, বা 12,000-এর কাছাকাছি, সে চান্স পেয়ে গেছে সরকারি, ঠিক আছে, জিএনএম এ চান্স পেয়েছে। তাই বলবো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মানে খেয়াল রাখতে হবে। আর দেখো এই যে যে ভুলগুলো তোমরা সাধারণত করে থাকো ফর্ম ফিল আপের সময়, সেই ভুলগুলো যখন ফর্ম ফিল আপ করবে সেই ভুলগুলো সংশোধন করার জন্য কিন্তু একটা সময় সুযোগ দেয়। কখন দেয় দেখো, মাত্র 3 থেকে 4 দিন সময় দেয়। সেক্ষেত্রে দেখো যখনই তোমাদের নর্মাল যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে শেষ হওয়ার পরেই তোমাদের একটা 3 থেকে 4 দিনের মতো একটা সময় সুযোগ দেয়, তো তখন তোমার এই ভুলগুলো সংশোধন করার সুযোগ পাবে। তো দেখো কি বলছে, এটা 29 তারিখ থেকে 31 তারিখ অবধি তোমাদের সে ভুলগুলো সংশোধন করতে পারবে। এবার দেখি আমাদের কখন এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা জারি হবে। দেখো বলেছে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, সেটা কবে থেকে কবে হবে, দেখো 2/4 অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে 12 তারিখ অবধি তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এবার ডেট অফ এক্সামিনেশন দেখো 2021 সালে এত পরিমাণে স্টুডেন্ট
অ্যাপ্লাই করেছিল, যার জন্য কিন্তু তোমাদের শিফট চেঞ্জ করতে হয়েছিল। 2টা শিফটে কিন্তু পরীক্ষা নিতে হয়েছিল, একদিনে নিয়েছিল, কিন্তু এবার দেখো সেশন 1 এবং সেশন 2 করেছে, ঠিক আছে। অর্থাৎ এভারেজ 4টি সেশন করেছে। দেখো কি বলেছে, এবার তোমাদের যে পরীক্ষা হবে, মানে স্টুডেন্ট সংখ্যা বা ক্যান্ডিডেট সংখ্যা এত বেশি ছিল, যার কারণে কিন্তু এই সেশন ভাগ করে দিতে বাধ্য হয়েছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। বুঝতে পেরেছো? দেখো 11 তারিখে একটা পরীক্ষা হবে এবং 12 তারিখে একটা পরীক্ষা হবে। কার কোন সেশনের পরীক্ষা পড়বে তোমরা অ্যাডমিট কার্ডে সবকিছু দেখতে পাবে। বুঝতে পেরেছো? আর এই যে তোমাদের পরীক্ষা হলো, তার রেজাল্টটা কবে দেবে? এখানে বলা আছে কি টু বি নোটিফাইড লেটার, কিন্তু 2021 সালের যে নিরীক্ষে বা 21 সালের যে রেজাল্ট পাবলিশের ডেট, তার উপর ভিত্তি করে আমি বলতে পারি 2021 সালে প্রায় 1 মাস 5-7 দিন পরে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো 2022 সালের ক্ষেত্রেও এরকমই হবে আশা করি, যদি কোনো এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্স না চলে আসে, ঠিক আছে। তাহলে তোমাদের এই মোটামুটি পরীক্ষা হওয়ার 1 মাস বা 1.5 মাস পরে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর পরবর্তীতে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের কাউন্সিলিং এর জন্য নোটিশ পাবলিশ হবে, তোমাদের কাউন্সিলিং হওয়ার মোটামুটি 1 মাস বা কাউন্সিলিং এর জন্য প্রায় 20 থেকে 25 দিন সময় দেয়। তো তারপরে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট এরকম দিতে থাকে এবং সেভাবে অ্যাডমিশন চলতে থাকে। এটা হচ্ছে বিষয়। এবার দেখো, যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এবার কোশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে দেখো, সেটা দেখতে গেলে আমাদের কিন্তু এএনএম জিএনএম 2022 সালে যে কোশ্চেন পেপার রয়েছে সেটা দেখে নিতে হবে। পরীক্ষায় বসার আগে কিন্তু অবশ্যই আমাদের সমস্ত কিছু জেনে নিয়েই বসা উচিত, ঠিক আছে। দেখো এবার কি রয়েছে, কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে বলেছে। যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেখে নেওয়া উচিত। 2021 সালে অব্দি 65 মার্কের কোশ্চেন হয়েছিল, কিন্তু 2022 সালে তোমাদের 115 নম্বরের কোশ্চেন হবে, এবং এখানে কিন্তু একটু মানে একের অধিক সঠিক কোশ্চেন থাকবে, সেরকম কোশ্চেন কিন্তু দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে 2021 সালে তুলনায় 2022 সালে তোমাদের কোশ্চেনটা একটু হার্ড হবে। সিলেবাস সেম রয়েছে। তো আশা করি তোমাদের প্রত্যেকটি বিষয় ক্লারিফাই করে দিতে পেরেছি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রতিটা মুহূর্তে আমি তোমাদের দিতে থাকবো। 2022 সালে কখন তোমাদের অ্যাডমিট কার্ড জারি হবে, কখন ফর্ম ফিল আপ শুরু হবে, কেমন ভাবে তোমাদের স্ট্র্যাটেজি নেওয়া উচিত, সমস্ত কিছুই তোমাদের আমি পর্যায়ক্রমে জানাতে থাকবো। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে দেবে, ঠিক আছে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবে। তো এটাই ছিল আজকে ভিডিওর সম্পূর্ণ মূল উদ্দেশ্য। আর পরবর্তীতে প্রতিটা পদক্ষেপ তোমাদের মোটামুটি সবসময় আপডেট তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলের সাথেই থেকো। আর দেখো, আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, ফেসবুক পেজ রয়েছে, তোমরা সেখানেও যেতে পারো, সেখানে যেও মোটামুটি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো, শুভকামনা রইল প্রত্যেকের জন্য।